হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা কোর্সে দেখি 12 যে অবশিষ্ট কয়েকটা অঙ্ক বাকি ছিল, 4-5টার মতো অঙ্ক বাকি ছিল টেক্সট বই থেকে যে করাচ্ছিলাম প্র্যাকটিস, তার অবশিষ্ট অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করব। ওকে, সো প্র্যাকটিস করার আগে একটা জিনিস তোমাদের কাছ থেকে আশা করব, অবশ্যই তোমরা সেটা করেছো, যে আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিসও করেছো এবং তোমাদের রিভিশনও হয়ে গেছে। ওকে, তো চলো সময় নষ্ট না করে আমরা 16 দাগের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন রয়েছে এগুলো আলোচনা করব, এবং আলোচনা করার পর এই চ্যাপ্টারের কিছু সারমর্ম কথা তোমাদের বলবো, কিছু সাজেশন এর কথা বলবো, যেগুলো হামেশাই যে কোনো প্রশ্ন, যে কোনো পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসে ছাত্রদেরকে কি করে দেয়, একটা মেন্টাল ডিসব্যালেন্স তৈরি করে দেয়, যে এর উত্তরটা এইটা হবে না এটা হবে, এটা কিভাবে ভাববো, সেই টাইপের কিছু কোশ্চেন যেগুলো বেশিরভাগ সময় স্টুডেন্টদের ডিস্টার্ব করে ট্রাভেল করে। ঠিক আছে, তো চলো প্রথমে আমি 16 দাগের অঙ্কগুলো প্র্যাকটিস আগে করে নিই, তারপর না হয় করা যাবে। ওকে, কি বলেছে দেখো, প্রথমে 16 দাগের অ্যাকাউন্টটা পড়ি, কি বলছে একটু শুনে নিই। বলছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। একটাই মাত্র নিরেট অর্ধগোলক আছে যার আয়তন আর ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সংখ্যামানটা সমান। তাহলে অর্ধগোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। অঙ্কটা ভালো করে বুঝতে হবে, যে প্রথমে ছবিটা আঁকি, তারপর কনসেপ্টটা না হয় ক্লিয়ার করব। দেখো, একটা নিরেট অর্ধগোলক অঙ্কন করছি। ধরো এটা হচ্ছে নিরেট অর্ধগোলক, 16 দাগের এক একটা। ওকে, এটা নিরেট অর্ধগোলক আমাদের। এবারে এই অর্ধগোলকের আয়তনের সূত্র কি? অর্ধগোলকের আয়তনের সূত্র আমরা কি জানি, কি ফর্মুলা হয়? সিম্পলি জানি 2/3 পাই আর কিউ। এটা কি? অর্ধগোলকের আয়তন। বেশ, ঠিক আছে। আর আমরা কি জানি? আর হচ্ছে এখানে কি বলে দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল। এই যে অর্ধগোলকটা, এটা তো অর্ধগোলক, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তার মানেটা কি বুঝতে হবে। অর্ধগোলকের সমগ্র তল মানে এই যে উপরের অংশটা, এই ক্ষেত্রফলটা, আর এখানের এই যে অংশটা রয়েছে, যেহেতু নিরেট বলেছে, তাহলে এই অংশটার ক্ষেত্রফল নিশ্চয়ই পাবো। হ্যাঁ পাবো। তাহলে এই দুটো অংশের ক্ষেত্রফল আর এই দুটো অংশের ক্ষেত্রফল আমরা সমান। তাহলে এই দুটো অংশ কি, এই দুটো অংশের ক্ষেত্রফল তাহলে কত হয় আমরা কি জানি, 3 পাই, তারপর বলো আর এ স্কোয়ার হয়। 2 পাই নয়, 2 পাই হলে শুধুমাত্র এইখানটা বোঝাতো, যেহেতু এখানটাও বোঝাচ্ছে আবার এখানটাও বোঝাচ্ছে, সেই জন্য 3 পাই আর স্কোয়ার। আশা করি তোমরা যখন আমি সূত্রগুলো বোঝাচ্ছিলাম সেই পার্টটা অর্থাৎ পার্ট 1টা দেখলে ভালো করে বুঝে যাবে, এখন যদি ডাউট থেকে থাকে। ওকে, তাহলে এই দুটো সংখ্যামান সমান, তাহলে ব্যাসার্ধ কত বা আর কত সেটা আমার জানতে হয়েছে। তাহলে এই দুটো যেহেতু সমান, শর্তানুসারে সেটাই লিখে দিই, যে শর্তানুসারে এইটা সমান এইটা, বইয়ে যেটা বলেছে 2/3 পাই আর কিউ ইকুয়াল টু 3 পাই আর স্কোয়ার। বেশ, কোনো অসুবিধা নেই। এবার দেখো, এখানে আমি আর কিউটা রাখলাম, আর এদিকে এই আর স্কোয়ারটা কিসের আকারে আছে বলো তো? গুণের আকারে আছে। সমানের যখন এদিকে আনবো তখন কি হয়ে যাবে, ভাগের আকারে। চলো ভাগের আকারে করলাম। বেশ, এবার লক্ষ্য করো 3 পাইটা যেমন আছে তেমন থাকলো। আচ্ছা, এই পাইটা কিসের আকারে আছে? আর এ কিউর সাথে গুণের আকারে। সমানের অপোজিট দিকে আনলে কি হয়ে যাবে, ভাগের আকারে। আর 2/3টা কিসের আকারে আছে, গুণের আকারে। এদিকে আনলে ভাগের আকারে হয়ে যাবে। এই 2/3, এই 3/3টা এখানে না লিখে আমি এখানে লিখে দিলাম। বেশ ক্লিয়ার, অসুবিধা নেই। এরপর আমি এখানটা এটা করে নিই, উপরের পাই নিচের পাই ক্যান্সেল আউট হয়ে গেল। বেশ, ক্যান্সেল আউট হোক। তাহলে এই দিকটা কি হলো, 3 3 9, 9/2 হলো। এবারে এই পোর্শনটা ভাবি, দেখো আর কিউ আছে আর স্কোয়ার আছে, সূচকের একটা ফর্মুলা আমার মনে পড়ছে, তোমার কি মনে পড়ছে? ফর্মুলাটা কি, এ বাই এ, আর এখানে যদি এম থাকে আর এই নিচের পাওয়ারটা যদি এন থাকে, তাহলে এ টু দি পাওয়ার এম
ডিভাইডেড বাই এ টু দি বার এন হলে সূচকের ফর্মুলা কি বলে, এ টু দি বার এম মাইনাস এন। এটা কি আমার সূচকের ফর্মুলা, তাহলে এটাই আমি এখানে অ্যাপ্লাই করব। তাহলে আর কিউ -2 করবো, দেখো 3টাকে আমি এম ধরছি আর 2টাকে এন ধরলে তাহলে 3 - 2, দেখো এই ফর্মুলার সঙ্গে ফিট হয়ে যাচ্ছে। ওকে, এবার দেখো আর 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, একটা তো পারে না লিখলেও হয়, অসুবিধা নেই, তাই লিখলাম না। 9/2 কত, 9/2কে যদি আমি ভাগ করি 4.5, এখানে কত একক, আচ্ছা এখানে একক লিখতে হবে, লিখে দিলাম। আই থিঙ্ক তোমরা 16 দাগের 1 অঙ্কটা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি প্রতিটা ডাউট ক্লিয়ার করে দেবো। ওকে, চলো নেক্সট, অর্থাৎ 2 দাগের অঙ্কটা প্রথমে পড়বো, তারপর বুঝবো, তারপর অঙ্কটা আমরা প্র্যাকটিস করব। দেখো 2 দাগের অঙ্কটা কি বলেছে, যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। দেখো প্রথমবার বললাম কিছুটা বুঝলাম কিছুটা বুঝলাম না, চলো আর একবার দ্বিতীয়বার পড়বো, একটু ভালো করে পড়বো। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সেইটা, আর কি একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। এর মানেটা আমি একটা ছবি এঁকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, প্রথমে একটা গোলকের ছবি আঁকবো, বেশ, আচ্ছা অর্ধগোলক বলেনি, শুধু গোলকই বলেছে, বেশ ভালো হয়েছে। এই মনে করছি এটা হচ্ছে নিরেট গোলক, বেশ কোনো অসুবিধা নেই। আর এখানে একটা আমি এই চোঙের ছবি আঁকলাম, ঠিক আছে। এবারে এর ক্ষেত্রফল আর এই গোলকের ক্ষেত্রফল দুটোই বলছে সমান, বেশ কোনো অসুবিধা নাই। গোলকের ক্ষেত্রফলের সূত্রফল কি জানি আমি, 4πr² জানি। আর চোঙের ক্ষেত্রে কি হয়, চোঙে প্রথমে এই যে বৃত্তের পরিধি কি হয় 2πr, আর তার সঙ্গে এইচটা গুণ করে দিলে, মানে হাইটটা যদি আমি গুণ করে দিই কি হয়ে যাবে, এই পুরো চোঙের ক্ষেত্রফল পেয়ে যাব, তাহলে ইন্টু এইচ, তাহলে কি হলো 2πr/h। এইটা আর এই দুটো ক্ষেত্রফল কি বলছে সমান, বেশ। তাহলে আমাকে নির্ণয় কি করতে হবে বলেছে, দেখো নির্ণয় করতে হবে গোলকটির ব্যাসার্ধ, এই যে আর, এখানে যে আরটা বলেছে না, এটা আমি বড় হাতের দিচ্ছি আর এটা ছোট হাতের থাক। এই যে আরটা, এই আরটার মান কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো আমরা কি কি জানি সেটা একটু লিখে নিই। কি কি জানি, বইতে কি বলে দিয়েছে, চোঙের উচ্চতা সমান কি, চোঙের উচ্চতা সমান 12 সেমি, বেশ কোনো অসুবিধা নেই। আচ্ছা চোঙের ব্যাস বলে দিয়েছে, চোঙের ব্যাস মানে ডি, ডায়ামিটার কত, এটাও 12 সেমি, বেশ। তাহলে ব্যাসার্ধ বা আর, ছোট হাতের আর লিখছি, কত হবে 6 সেমি, বেশ। তাহলে আমি কি এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, দেখো 2 জানি মান, পায়ের মানও জানি, আর এর মানও এই মাত্র জেনে গেলাম, আর এইচ এর মানও এই মাত্র বইটি অলরেডি দিয়ে রেখেছে। তাহলে এইটা সমান এইটা লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি, কারণ কোশ্চেনই বলে দিয়েছে যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল দুটি সমান, তাহলে এইটা সমান এইটা আমি তো লিখতেই পারি, তাহলে লিখে দিই সেটাই, আর কিছু না লিখে। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে যা কুছ লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 2πr/h = 4π, এটাই বড় হাতের আর দিচ্ছে, হ্যাঁ, বড় হাতের আর স্কোয়ার। ওকে, এরপর আমি কোন জায়গায় ক্যালকুলেশন করব, দেখো একটু কোন জায়গায় করা যায়। দেখো সংখ্যা মানগুলো পুট করি, এখানে 2 লিখলাম, পায়ের মানটা লেখার প্রয়োজন নেই, এদিকেও রয়েছে, কাটাকাটি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই আর এর মান কত, এটা তো আর মান হচ্ছে চোঙের ব্যাসার্ধ কত 6, তাহলে এখানে 6 লিখলাম।
এইচ এইচ কত দেখো এখানে উচ্চতা কত বলেছে 12, চলো আমি 12 লিখলাম। এদিকে কি করবো, এদিকে যেমন আছে 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার তেমন রেখে দিলাম একবার, ঠিক আছে। পরের লাইনটায় যাই, দেখো আমি প্রথমে এটা লিখে নেবো, লিখে নিই তাতে করতে সুবিধা হবে আমাদের, ঠিক আছে। 2 পাই ইন্টু 6 ইন্টু 12। এবার দেখো এই চারটা এই আর স্কোয়ারের সাথে গুণের আকারে রয়েছে, তাই তো। আমি তাহলে ডান দিক থেকে বাম দিকে আনলে কি করব, ডিভাইডেড বাইয়ের আকারে করব। আর এই পাইটাও আর এর সাথে কিসের আকারে আছে, গুণের আকারে, তাহলে ডান দিক থেকে বাম দিকে আসলে গুণ থেকে ভাগ হয়ে যাবে, তাহলে নিচে করে দিলাম, বেশ কোনো অসুবিধা নেই। এবার তোমরা লক্ষ্য করো মন দিয়ে, উপরের পাই নিচের পাই ক্যান্সেল আউট হয়ে গেল, হ্যাঁ ক্যান্সেল আউট হলো, কোনো অসুবিধা নেই। এবার দেখো এখানে 2 1 কে 2 আর এটা 2 2 গুণে 4, বেশ তাতেও কোনো অসুবিধা নেই। এবার দেখো এই দুইটা কাটছি এই 6 12 সাথে, তাহলে কত হবে 6 2 গুণে 12, তাহলে 6 গুণিতক 6 সমান আর স্কোয়ার, তাহলে 6 গুণিতক 6 সমান আর স্কোয়ার পেলাম। স্কোয়ারটা যদি সমানের অপোজিট সাইডে পাঠাই বা 6 এখানে দেখো দুটো 6 গুণ আছে, তাই তো। দুটো 6 গুণ থাকার মানে কি, 6 স্কোয়ার আর এখানে আর স্কোয়ার, দেখো এখানেও 2 এখানে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে 6 সমান কি হলো আর, তাহলে ব্যাসার্ধ কত পেলাম আমরা, এই যে গোলকের ব্যাসার্ধটা কত পেলাম বলো। এই যে বড় হাতের আর লিখেছিলাম 6 সেন্টিমিটার বলেছে নাকি, হ্যাঁ 6 সেমি, তাহলে এখানে কি লিখে দেবো, আর ইকুয়াল টু 6 cm। তোমরা উত্তরটা একটু সাজিয়ে লিখবে নিজের, আশা করি তোমরা লিখতে পারবে, কারণ তোমরা আমার সাথে পার্ট 1 দেখেছো, পার্ট 2 প্র্যাকটিস করেছো, পার্ট 3 প্র্যাকটিস করেছো, আর পার্ট 4 এর বেলায় আনসারটা তোমরা আশা করি লিখতে পারবে। ওকে, চলো আমরা 2 একটা করলাম, এবার 2 একটা করার পর এরপর আমরা 3 একটা করবো, কিন্তু 3 একটা করার আগে একটা প্রশ্ন আমার রয়েছে তোমাদের উপর, যে তোমরা এই যে অঙ্কগুলো দেখছো প্র্যাকটিস করছো, তোমরা বুঝে প্র্যাকটিস করছো না বুঝে করছো। কারণ যদি বুঝে প্র্যাকটিস করো তাহলে ওয়েলকাম, আর যদি না বুঝে প্র্যাকটিস করো, সত্যি কথা বলতে কি মুখস্থ করে অঙ্ক হয় না। অঙ্ক মুখস্থ না, অঙ্ক পড়তে হবে, জিনিসটা বুঝতে হবে, কি কি বলে দিয়েছে, কি জানতে চাইছে। তাহলে যেগুলো জানি সেখান থেকে যেটা আমরা জানি না সেখানে পৌঁছাতে গেলে কি কি ফর্মুলা লাগাতে হবে সেগুলো বুঝতে হবে। যদি না বুঝে করো তাহলে কিন্তু অঙ্ক হবে না। ওকে, তো চলো 3-এরটাও করবো, একইভাবে করব, বুঝে বুঝে করব। দেখো 3-এর অঙ্কটা কি বলেছে, প্রথমে পড়বো মন দিয়ে আমরা। কি বলেছে দেখো, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। এই যে কথাটা বললাম, এই কথা অনুসারে আমরা দুটো ছবি তো বানাতেই পারি। একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, আবার একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। দেখো আমি এই যে কথাগুলো পড়লাম সেটা একটু নিজেদের মধ্যে সাজিয়ে লিখি। প্রথমে কি বলেছে দেখো বইতে, একটি নিরেট অর্ধগোলক, তাহলে প্রথমে আমি অর্ধগোলকের একটা ছবি অঙ্কন করব। চলো এই একটা অর্ধগোলকের ছবি অঙ্কন করলাম। ওকে, আশা করি কোনো অসুবিধা নেই। এর সমগ্রতলের ক্ষেত্রফল, আর একটা হচ্ছে নিরেট গোলক, আর একটা করতে বলেছে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হলো। ওকে, এবার তোমরা একটা জিনিস মন দিয়ে বুঝবে। কি বুঝবে, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কথাটার মানেটা কি, এইটুকুনি মানে যদি বুঝে যাও, আমি গ্যারান্টি দিয়ে বলছি এই অঙ্কটা নিখুঁতভাবে করতে পারবে। আর এই কথাটার মানে যদি না বুঝতে পারো না, তাহলে এই অঙ্কটা ভুল হওয়ার চান্স থাকতেই পারে। ওকে, তো এই কথাটার মানে বুঝতে হবে, সেই জন্য অঙ্ক করতে গেলে প্রথমে ভাষা শিখতে হবে। প্রথমে আমাদের কি শিখতে হবে, ভাষা, ল্যাঙ্গুয়েজ। ভাষা যদি না শিখতে পারি তাহলে অঙ্ক করেও আমি আগে বাড়তে পারবো না, কারণ আমি ভাষাই বুঝতে পারছি না, অঙ্ক কি বলছে সেটাই বুঝতে পারছি না। তাহলে অঙ্ক সূত্র জানলে কি হবে, ভাষা আমাকে শিখতে হবে। ওকে, তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল মানেটা কি, নিরেট বলেছে যেহেতু, তাহলে এই অংশের ক্ষেত্রফলটা আর এই অংশের ক্ষেত্রফলটা দুটোই হবে। তাহলে এই অংশ আর এই অংশের ক্ষেত্রফল কি, সমগ্রতলের কত হবে, 3 পাই আর স্কোয়ার। বেশ, কেন 3 পাই আর স্কোয়ার, কারণ এইটুকুনটা কি হবে 2 পাই আর স্কোয়ার, আর এখানটা শুধু পাই আর স্কোয়ার,
একটু ভেঙে একটু বলে দিই আরেকবার দরকার ছবিটা এঁকে। দেখো এই অংশের ক্ষেত্রফলটা কতটা, 2πr²। আর এটাও তো একটা বৃত্ত, এই বৃত্তটার ক্ষেত্রফল কতটা, πr²। দেখো দুটো πr², এখানে একটা πr², তাহলে টোটাল কত হলো, 3টে πr² হয়ে গেল। বেশ, বুঝে গেল, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইটাকে আমি ছোট হাতের আর দিয়েছি, হ্যাঁ, কথাটা মাথায় রাখবে। এরপর আমি একটা বড় যে অর্ধগোলক দিয়েছে, সরি, একটা নিরেট গোলক দিয়েছে, তার বক্ষতলের সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, এর ব্যাসার্ধের বেলায় আমি আর দিচ্ছি, বড় হাতের আর। তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি সবাই জানি, 4π বড় হাতের r²। এবারে কি বলেছে, এই যে ক্ষেত্রফলটা বেরোলো, এই ক্ষেত্রফলটা আর এই যে সমগ্রতলের ক্ষেত্রফলটা এটা সমান। দেখো কোশ্চেনে বলে দিয়েছে আমাকে, তাহলে সমান যদি হয় তাহলে এটাই আমি কোশ্চেনে লিখে দিই, সিম্পলি, আর কিছু করব না, লিখে দিই এটা শর্ত অনুসারে। শর্ত অনুসারে তোমরা একটু লিখে নিও, এটা সমান এটা লিখে দিই। বইতে আমার যেটা বলেছে সেটা আমি করছি, আমি নিজে থেকে কিছু করছি না। 4π R²। এবার দেখো এই স্মল r²টা এদিকে থাকলো, এই যে বড় হাতের R² রয়েছে সমানের একদিক থেকে অপোজিট দিকে আনবো, তাহলে দেখো 4π এর সাথে গুণের আকারে রয়েছে, তাই তো? তাহলে এদিকে আনলে কি হয়ে যাবে, ভাগের আকারে। চলো ভাগের আকারে করলাম, কোনো অসুবিধা নেই। 4πটা যেমন আছে তেমন থাকলো। দেখো তো এই 3πটা কোথায় গেল, ঘুরতে পালিয়ে গেছে নাকি? না, ঘুরতে যায় না। এটা ডান দিক থেকে বাম দিকে আনবো, বাম দিকে আছে গুণের আকারে, বাম দিকে আসলে এই ভাগের আকারে হয়ে গেল। ওকে, সাজিয়ে নিলাম। এবারে কাটাকাটি করি, এই পাই কেটে গেল। কি পড়ে রয়েছে দেখো, 4/3 পড়ে রয়েছে। দেখো এখানে মন দিয়ে একটা জিনিস বুঝো, আবার একটা সূত্র সূচকের a/b তার হোল টু দি বার m, এই কথাটার মানেটা কি, a⁴m বাই b⁴m, তাই তো? a/b তার হোল টু দি পাওয়ার m সমান কি, a⁴m বাই b⁴m। তাহলে এটা যদি হয় তাহলে আমি তো এটা লিখতেই পারি, ছোট হাতের আর বাই বড় হাতের আর তার হোল স্কোয়ার। দেখো সূত্রটা মিলছে নাকি? আমি এদিক থেকে যদি এদিকে যেতে পারি তাহলে এদিক থেকে এদিকেও নিশ্চয় আসতে পারবো, তাই না? তাই করেছি। এবার লক্ষ্য করো, এই ছোট হাতের আর বাই বড় হাতের আর লিখলাম, আর এই যে স্কোয়ারটা যদি সমানের অপোজিট দিকে বাড়ে তাহলে পুরোটার রুট হয়ে যাবে। হ্যাঁ, করে দিলাম, কোনো অসুবিধা নেই। তাহলে কি হবে, এই এর পুরোটা রুট মানে কি, 4-এর রুট আর 3-এর রুট। তাহলে দেখো রুটের ভেতরে যদি 4 থাকে তাহলে কি হবে, 2 গুণিতক 2, দুটো রুট, দুটো 2, রুটের ভেতরে দুটো 2 থাকলে একটা 2 বেরিয়ে আসবে, তাহলে একটা বেরিয়ে হলো। কিন্তু 3-এর ক্ষেত্রে কি সেটা করা যাবে না? করা যাবে না। তাহলে রুটের ভেতর 3 রয়ে গেল। তাহলে দেখো এখানে আনুপাতিক হারটা কত হলো, 2:√3। ওকে, আশা করি তোমরা 3-একটা বুঝতে পেরেছো। আর উত্তর এটাই চেয়েছে যে গোলকের অর্ধগোলক আর গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত। দেখো প্রথমটার এই ছোট হাতের আরটা আমি অর্ধগোলকের ব্যাসার্ধ ধরেছিলাম, আর বড় হাতের আরটা সমগ্র গোটা গোলকটা যে ছিল সেটার ব্যাসার্ধ ধরেছিলাম। দেখো এখানে এই দুটোরই অনুপাত হয়েছে 2:3। আশা করি আমরা শেষে পৌঁছে গিয়েছি। এরপর 4-এর দাগেরটা করব, মন দিয়ে বুঝবো তারপর করব, না বুঝে একটা অঙ্ক করব না। কি করব, মন দিয়ে বুঝবো, পড়বো, তারপর করব, না বুঝে শুনে একটা অঙ্ক হাত লাগাবো না। আর যদি বুঝতে না পারো, আমি খুব স্পিডে চলে গেলে কমেন্টে জানাও, আমি একটা ক্লাসকে আবার নেবো, কোনো অসুবিধা নেই। ধরো এটা তোমাদের টেক্সট বই দিয়ে করছি, যারা যারা এই ক্লাসগুলো দেখছো, সাপোজ তোমরা 8 জন কি 10 জন মিলে ক্লাসটা দেখছো, তো দেখার পর যদি ম্যাক্সিমাম স্টুডেন্টের এই গোলক চ্যাপ্টার নিয়ে প্রবলেম হয়, তখন আমি টেক্সট বইটা ছেড়ে অনেক বই আছে, যেমন কেশবচন্দ্র নাগের বই আছে, বৈষ্ণব ঘটকের বই আছে, অমিতাভ মিশ্রের বই আছে, অন্য কোনো একটা যে কোনো টেক্সট বই নেবো, সেই টেক্সট বইটা থেকে একটা, দুটো, 3টে ভিডিও বানিয়ে দেবো, সেখানেও কনসেপ্ট ক্লিয়ার করে করে বলবো। অঙ্ক তো একই হয়, 19-20 আলাদা হয় শুধু, বাকি কিছু না, শুধু কারো এক্সাম্পল একটু কম থাকে, কারো বেশি থাকে। আশা করি টেক্সট বইটা করার পর আর আদার্স বই করার প্রয়োজন থাকবে না। কখন? যখন তুমি নিজে বুঝে বুঝে অঙ্কগুলো টেক্সট বই থেকে করবে। ওকে,
তো যদি মেজরিটি স্টুডেন্টের প্রবলেম থাকে তোমরা কমেন্টে জানিও, আমি ডেফিনেটলি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো, আবার ভিডিও আনবো। ওকে, এই চ্যাপ্টারের জন্য আরো স্লো করে পড়াবো, আরো স্পিড কমিয়ে পড়াবো। তো চলো এরপর আমরা 4 দাগেরটা করব। 4 দাগের অঙ্কটা কি বলেছে প্রথমে একটি পড়ি, যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি হলে এস কিউ আর ভি কিউ এর মান কত লিখি। বক্রতলের ক্ষেত্রফল কি বলেছে এরা? বক্রতলের ক্ষেত্রফল সমান বক্রতলের ক্ষেত্রফল সমান এস, এরা বলে দিয়েছে, বেশ। আর আয়তন কি? আয়তন সমান ভি, এটাও বলে দিয়েছে। করতে কি হবে? করতে হবে এস কিউ বাই বি স্কোয়ার সমান কত, এইটা আমাদের করতে হবে। এই তো অঙ্ক। এবার তোমরা একটা কথার উত্তর আমাকে দাও, বক্রতলের ক্ষেত্রফল এস, তাই তো? তাহলে এটা যেহেতু বলে দিয়েছি, তাহলে আমি বলতে পারি অতএব এস সমান বক্রতলের ক্ষেত্রফল কি হয় বলো সূত্রটা। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? ফটাফট করে বলো। সিম্পলি আমরা এতক্ষণ ধরে জানি কি 4 পাই আর স্কোয়ার বর্গ একক। চলো একবার লিখিয়ে দিই, ভালো লাগবে। আচ্ছা, আয়তন সমান কি ভি বলেছে, তাহলে অতএব ভি সমান কি বলো। আয়তনের সূত্র তো আশা করি আমি বলার আগে তোমাদের এখানে লিখে ফেলা উচিত ছিল, আশা করি অনেকে লিখেও ফেলেছো। সূত্রটা কি? 4/3 পাই আর কিউ। দেখো আমি এখানেও ক্ষেত্রফলের বেলায় ব্যাসার্ধের বেলা আর লিখলাম ছোট হাতের আর, আর আয়তনের ব্যাসার্ধের বেলা তো এই ছোট হাতেরই আর লিখলাম। কেন? এই কনসেপ্টটা প্রথমে ক্লিয়ার হতে হবে। শুধুমাত্র এই একটুখানি জায়গা, এটা ছোট হাতের আর, এটাও ছোট হাতের আর হলো, কেন হলো? এইটা যদি তুমি বুঝতে পেরে যাও না, তো কসম সে বলছি তোমরা পরীক্ষা হলেতে যে কোনো যেমন ঘুরিয়ে কোশ্চেন আসুক না, তোমরা ফেঁড়ে দেবে পুরো। দেখো মন দিয়ে বোঝো, এটা আমি একটু বোঝাই আগে প্রথমে, অঙ্ক তো করতেই থাকবো। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি, মানে কি একটাই এখানে গোলক নিয়েছে, গোলকটা এখানে দুটো নয়, একটাই। দেখো সুন্দরভাবে লিখে দিয়েছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি। তাহলে যদি একটাই যদি গোলক হয়, ধরো এইটাই যদি গোলক হয়, আরটা তো ক্ষেত্রফলের বেলাতেও যেমন যে আরটা থাকবে, আর আয়তনের বেলাতে তো সেম আরই থাকবে। হ্যাঁ থাকবে, এইটা বুঝতে হবে ভাই, এটা বুঝতে হবে আগে। এটা যদি বুঝে যাও না, তাহলে টেনশন নেওয়ার কিছু নেই। যে কোনো কনসেপ্ট থেকে অঙ্ক আসুক না কেন, এই চ্যাপ্টারে তুমি ফাটিয়ে আসবে। ওকে, তো চলো অঙ্কে যাওয়া যাক। দেখো কি বলেছে, কি আমাদের এস কিউ বাই ভি কিউ সমান কত। চলো আমি লিখছি, অতএব এস কিউ বাই ভি স্কোয়ার। এস কিউ মানে কি? এই পুরোটা কি আছে দেখো, এস মানে কি 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার তার হোল কিউ, বেশ নিলাম, ডিভাইডেড বাই ভি স্কোয়ার। ভি মানে কি 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউ তার পুরোটার হোল স্কোয়ার। ওকে, বোঝাতে পারলাম কি? চলো, আশা করি আমি ছাড়া তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আর একটা স্টেপ আগে যাই। দেখো এখানে সবার সাথে গুণ আছে, 4-এর সাথে পায়ের গুণ, পায়ের সাথে আর এর গুণ। ফের একটা সূচকের ফর্মুলা লিখবো। কি ফর্মুলা? যেমন এ ইন্টু বি তার হোল টু দি পাওয়ার এন যদি হয়, বা এম যা খুশ থাকতে পারে, সমান কি হয় এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। কি বললাম? এ ইন্টু বি তার হোল টু দি পাওয়ার যদি এন হয়, তাহলে কি হবে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। এটা সূচকের ফর্মুলা আমরা জানি প্রত্যেকে। চলো তাই করে দিই। তাহলে এখানে 4-এরও পাওয়ার কত? 3। পায়েরও পাওয়ার কত? 3। আর যে আর স্কোয়ার রয়েছে এরও পাওয়ার কত? 3। চলো লিখে নিলাম একবার। নিচেটাও তো সেই একই জিনিস রয়েছে, চলো আরেকবার লিখে নিই। 4/3 তার হোল স্কোয়ার। দেখো এখানে কি ছিল? এখানে স্কোয়ার, তাহলে সবার স্কোয়ার লিখবো। পাই তার হোল স্কোয়ার
আর আর কিউ তার হোল স্কোয়ার। আর একটা স্টেপ যাব, দেখো 4 তার হোল কিউ মানে কি? 4 হোল কিউ মানে হচ্ছে 4 4 16, 4 16 বলো বলো তাড়াতাড়ি বলো, 64। পাই কিউ রেখেই দিলাম আমি, চলো কোনো অসুবিধা নেই। এবার লক্ষ্য করো আর স্কোয়ার তার আবার কিউ মানেটা কি? মানেটা একটু সাজিয়ে লিখি। যেমন মনে করো এ টু দি পাওয়ার এম তার হোল পাওয়ার হচ্ছে এন, মানেটা কি? এ টু দি পাওয়ার এম ইন্টু এন। পাওয়ারগুলো গুণ হয়ে যায়, তাহলে পাওয়ারগুলো গুণ মানে আর এর স্কোয়ার, আর এর পাওয়ার কত আছে? 2 আছে, তার হোল পাওয়ার 3 আছে, তাহলে 3 আর 2 গুণ হবে, তা 3 দুগুণে 6। ব্যাস কমপ্লিট করে দিলাম। এবার দেখো এখানটা কি আছে? 4 এর বাই 3 তার হোল স্কোয়ার মানে 4 এরও স্কোয়ার 3 এরও স্কোয়ার। 4 এর স্কোয়ার মানে কত? 4 4 16, আর 3 এর স্কোয়ার মানে 3 3 9। ব্যাস মিটে গেল। এবার দেখো পায়ের স্কোয়ার, দেখো পায়ের হোল স্কোয়ার আছে, চলো এটা লিখে দিই। এবার দেখো আর আর লিখলাম, একই ফর্মুলা লাগাবো। এখানে 2/3, 2 ইন্টু 3 ছিল, এখানে 3 ইন্টু 2, একই জিনিস, 3 দুগুণে 6 হয়ে গেল। এবার একটু কাটাছাটা করবো। কিরকম কাটাছাটা করবো দেখো, উপরেও আর টু দি পাওয়ার 6, নিচেও আর টু দি পাওয়ার 6 রাখবো, ক্যান্সেল আউট করে দেবো। বেশ ক্যান্সেল আউট করে দিলাম। এবারে দেখো তোমরা এই জায়গাটা মনোনিবেশ করো, এখানটা আমি একবারে সাবারে দেবো। কিভাবে সাবারে দেবো লক্ষ্য করো, একটা ফর্মুলা লাগাবো। কি ফর্মুলা? ধরো এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন যদি থাকে, সূচকের ফর্মুলায় হয় কি? এ টু দি পাওয়ার এম মাইনাস এন হয়ে যায়, এটাই তো হয়। ঠিক তেমন এখানেও কি হবে? এখানেও একই জিনিস হবে, পাই ইন্টু 3 পাই টু দি পাওয়ার 3 মাইনাস 2 করবো। বেশ করলাম। এবার লক্ষ্য করে এই 64টা উপরে ছিল থাকলো, আর এখানে দেখো 16টা নিচে ছিল, তো 16টা যেমন নিচে তেমন নিচেই থাকবে, আর 9টা বা তার নিচে, এটা টুক করে উল্টে যায়, উল্টে গেল। চলো করে দিলাম, উল্টে গেল। 4 16 কত হয় বলো? 4 16 64। বেশ হলো। এবার দেখো পাই 3 থেকে 2 বিয়োগ করলে, পায়ের পাওয়ারটাকে যদি 3 থেকে 2 বিয়োগ করলে তাহলে শুধু পাই হবে, পাই টু দি পাওয়ার 1 মানে একই ব্যাপার। ইন্টু 4 9 কত হয় বলো? 4 9 36 লিখলাম। এটা একটু সাজিয়ে লিখলে কি হবে? 36 পাই হয়ে যাবে। এটা আমাদের আনসার। 4-এর অঙ্কটা প্রতিটা জায়গা কি আমি বোঝাতে পারলাম ভাই তোমাদের, না বোঝাতে পারলাম না? আশা করি প্রতিটা জায়গা বোঝাতে পেরেছি। যদি ডাউট থাকে তো অসুবিধা কি আছে, আমি তো রয়েছি, কোথায় আমি চলে যাচ্ছি জগৎ ছেড়ে। ঠিক আছে, তো চলো কমেন্টে জানাও কেমন লাগছে, আর কোন জায়গায় ডাউটটা থাকলে দেখো ভালো লাগছে জানাও কি জানাওনি সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু যদি বুঝতে না পারো সেটা জানানোটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কমেন্টে জানিও। ওকে, চলো এরপর আমরা নেক্সট অর্থাৎ 5-এর দাগের আর একটা অঙ্ক পড়ে আছে সেটা করব। দেখো 5-এরটা কি বলেছে সেটা একটু পড়ি। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা হিসাব করে লিখি। কি আছে? একটা গোলকের নিশ্চয়ই ব্যাসার্ধ থাকবে, হ্যাঁ থাকবে। সেই ব্যাসার্ধটা যতটা ছিল তার থেকে 50% বেড়ে গেছে। ঠিক আছে, বাড়লো, কোনো অসুবিধা নেই। এবার বলছে যে বেড়ে যাওয়ার পর ক্ষেত্রফল কতটা বাড়লো সেটা আমাকে পার্সেন্টেজে বোঝাতে হবে। এমনি বললে হবে না, পার্সেন্টেজে বোঝাতে হবে। ঠিক আছে, চলো এটা বোঝানোর আগে একটু জল খেয়ে নিই। অনেকক্ষণ ধরে কথা বলছি, গলা শুকিয়ে আসে, তোমরা একটু জল টল খেয়ে নাও। ঠিক আছে, দেখো তাহলে করে ফেলি। আশা করি ভিডিওটা পজ করে তোমরা করে নিয়েছো। এই এখানে 5 লিখলাম। সাপোজ মনে করো ব্যাসার্ধ প্রথমে ছিল আর ছিল, হলো কতটায় পরিণত হলো? আর প্লাস আর এর 50%। তার মানে এটা যদি যোগ বিয়োগ করি, এই শূন্য কাটবে, এটা 5 একে 5, 5 দুগুণে 10, আর প্লাস r/3 আর/2, তার মানে কি
এটা ভগ্নাংশের যোগ বিয়োগ করলে 2 লসাগু হবে, 2 2 প্লাস 2 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 আর দিয়ে গুণ করলে শুধু আর হবে। তাহলে কত হলো? 3r/2। তাহলে ছিল আমার ব্যাসার্ধ আর, হলো ব্যাসার্ধ কতটা? 50% বেড়েছে, 3r/2 হলো ব্যাসার্ধ। তাহলে যখন আর ছিল তখন ক্ষেত্রফল কতটা? এটা আমার প্রশ্ন। যখন আর ছিল তখন ওই গোলকটার ক্ষেত্রফল কতটা ছিল এটা আমাকে জানতে হবে। কারণ কতটা বেড়েছে বলতে গেলে আমাকে তো প্রথমে কতটা ছিল সেটা জানতে হবে, তাই না? ধর সাপোজ মনে করো আমার একটা ছোট মেয়ে রয়েছে, বাচ্চা রয়েছে, যার বয়স হচ্ছে 3 মাস হয়নি, আর 3 বছর হতে আর 2 মাস বাকি রয়েছে। আমার ওয়াইফ আমাকে বলছে যে আমার মেয়েটা বিগত 3 মাসের আগে থেকে এখন পর্যন্ত 2 সেন্টিমিটার বেড়েছে। 2 সেন্টিমিটার বেড়েছে, সরি 2 সেন্টিমিটার না, বলছে 10 সেন্টিমিটার, সাপোজ এক্সাম্পল হিসেবে বলছি 15 সেন্টিমিটার হয়ে গেছে। তাহলে কতটা বেড়েছে? ভাই 15 সেন্টিমিটার হয়ে গেছে তো বুঝলাম, কিন্তু 3 মাস আগে ছিল কতটা সেটা তো বুঝতে হবে, তাই না? ঠিক তেমন এই গোলকটা যখন ব্যাসার্ধ আর ছিল তখন কতটা ক্ষেত্রফল ছিল যদি সেটা না জানি, তাহলে কতটা বাড়লো সেটা আমি বলবো কি করে? ঠিক কিনা? আমার মেয়ের বয়স 3 মাস আগেতে কতটা ছিল আয়তন সেইটা যদি না জানি, এখন আয়তন যদি 15 ইঞ্চি হয়ে যায়, তবে প্রথমটাই যদি না জানি, 3 মাস আগের আয়তনটাই যদি না জানি, তাহলে 3 মাস থেকে এখন পর্যন্ত কতটা বেড়েছে আমি বলবো কি করে? বলো তো, মন দিয়ে একটু ভাবো তো, ভাবো। বলতে পারবো কি পারবো না? তাহলে আমাকে প্রথমে কতটা ছিল সেটা জানতে হবে। চলো ফটাফট করে দিই। আর যেহেতু জানি ক্ষেত্রফল সমান কি, তাহলে এখানে একটু লিখে করতে হয়, তোমরা লিখেও করতে পারো বা আমি নর্মাল ভাবে করে দিচ্ছি, না লিখে করবো? চলো একটু লিখে করি। যখন ব্যাসার্ধ বৃদ্ধি পায়নি, যখন ব্যাসার্ধ, এখানে একটু ধরি ব্যাসার্ধ সমান আর, ধরি ব্যাসার্ধ সমান আর, এটা একটু লিখে নেবে, ঠিক আছে? যখন ব্যাসার্ধ আর ছিল তখন ক্ষেত্রফল ছিল, তখন ক্ষেত্রফল ছিল কত? 4πr² বর্গ একক, বর্গ একক। ওকে, এবারে বৃদ্ধি পেয়ে কতটা হয়েছে? যখন ব্যাসার্ধ 3r/2 হলো তখন ক্ষেত্রফল হলো, তখন কতটা ক্ষেত্রফল হলো? একই সূত্র, 4π ব্যাসার্ধ স্কোয়ার মানে কি এখানে 3r/2 তার হোল স্কোয়ার বর্গ একক। বেশ, 4 লিখলাম, পাই লিখলাম, 3r আর বাই 2 তার হোল স্কোয়ার, 3 স্কোয়ার মানে কি 9, আর স্কোয়ার মানে আর 2 স্কোয়ার মানে 4। এবার HR আর HR ক্যান্সেল আউট হবে, তাহলে থাকবে কি 9πr² বর্গ একক। এবার আমার একটা প্রশ্ন আছে, তাহলে কতটা বাড়লো? যখন শুধু ব্যাসার্ধ আর ছিল তখন ক্ষেত্রফল ছিল 4πr²। যখন 50% বাড়লো তখন কতটা হলো? 9πr²। তাহলে বৃদ্ধি কতটা হলো? তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। কতটা বৃদ্ধি পেয়েছে? দেখো 9πr² মাইনাস 4πr²। দেখো 9πr² থেকে 4πr² বিয়োগ করলে কত হয়? 5πr² বর্গ একক। কিন্তু এটাই কি উত্তর? না, এটা উত্তর নয়। কারণ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে সেইটা আমাকে বলতে বলেছে রে ভাই। এখানে গল্প শেষ না, গল্প বহু বাকি আছে। কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, তাহলে অতএব শতকরা বৃদ্ধি পেয়েছে, অতএব
শতকরা বৃদ্ধি পেয়েছে। শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে তার নির্ণয় কিভাবে করব? মোট কতটা বৃদ্ধি পেয়েছে সেটা লিখব। মোট বৃদ্ধি মানে ডিফারেন্স করে যে বৃদ্ধি লিখব, বৃদ্ধি বাই প্রাথমিক অবস্থায় কতটা ছিল, প্রাথমিক বানান ভুল করেছি, প্রাথমিক অবস্থা ইন্টু 100%। দেখো ফর্মুলা লিখলাম, উপরে থাকবে বৃদ্ধি, নিচে থাকবে কি প্রাথমিক অবস্থায় কতটা ছিল সেটা ইন্টু 100। বৃদ্ধি কতটা হয়েছে দেখো 5 পাই আর স্কোয়ার, লিখি 5 পাই আর স্কোয়ার। প্রাথমিক অবস্থায় কতটা ছিল এখানে দেখো 4 পাই আর স্কোয়ার, লিখবো 4 পাই আর স্কোয়ার ইন্টু 100 ডিভাইডেড বাই 8। ঠিক আছে, দেখো এখানে পাই আর স্কোয়ার, এখানে পাই আর স্কোয়ার উঠে গেল, বেশ উঠে যাক, কোনো অসুবিধা নেই। 4 একে 4, 4 পঁচিশে 100। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে একটু ছোট ভুল করেছিলাম, 5 আর 25কে গুণ করলে 75 হয় কি? 75 তো হয় না। 5 পঁচিশম কত? 125, 3 পঁচিশে 75 হয়। ওকে, চলো এই চ্যাপ্টার সম্বন্ধে আমি কয়েকটা কথা বলবো। যে এই চ্যাপ্টারে কিছু কিছু অঙ্ক রয়েছে যেটা আমার নিজের পার্সোনালি মনে হয়েছে যে তোমাদের কেস খাইয়ে দিতে পারে বা সমস্যার সম্মুখীন হতে পারে, বা এই জায়গাটায় মানে বেশিরভাগ স্টুডেন্টকে ডিস্টার্ব করতে পারে। সেরকম অঙ্ক আমার 2 থেকে 3টে অঙ্ক মনে হয়েছে। সেই অঙ্কগুলো কি? সেই অঙ্কগুলো আমি তোমাদের বলতে পারো এক প্রকার যদি কঠিন কোশ্চেন আসে তাহলে সেই অঙ্কগুলো দিতে পারে, আর যদি সহজ কোশ্চেন আসে তাহলে টেনশন নেওয়ার কিছু নেই, তোমরা পারবে। কারণ কি একটাই, তোমরা আমার ভিডিও দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, তোমরা ভিডিও দেখে প্র্যাকটিস করেছো, তোমরা নিজেরা রিভিশন করেছো, তোমরা বুঝে বুঝে অঙ্কগুলো করেছো, তাহলে কেন পারবে না? পারবে। কিন্তু কয়েকটা অঙ্ক আমার মনে হয়েছে যে তোমাদের ট্রাভেলে ফেলতে পারে। কয়েকটা অঙ্ক কিরকম, যেমন ধরো এখানে শর্ট কোশ্চেনের মধ্যে একটা অঙ্ক ভীষণ ভালো, যেমন একতল বিশিষ্ট ঘনবস্তুর নাম। একতল বিশিষ্ট ঘনবস্তু একমাত্র গোলক হয়। ঠিক আছে, এটা খুব ভালো অঙ্ক। এখানে তোমার 16 দাগের 4 অঙ্কটা খুব ভালো, এটাও খুব ভালো অঙ্ক, এটাও তোমাদের প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, 5 অঙ্কটা খুব ভালো অঙ্ক, 5 অঙ্কটা তোমাদের ট্রাভেলে ফেলতে পারে। ঠিক আছে, আর এখানে দেখো এই যে 15 দাগের বি রয়েছে না, 15 দাগের যে বিটা রয়েছে, বিয়ের দাগের যে 2 অঙ্কটা রয়েছে, দুটি অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। এটা সত্যি নয় মিথ্যে? এই টাইপের একটা অঙ্ক আসার চান্স থাকে, বা এটা একটু তোমাদেরকে কি বলতো একটু মাথা খাটাতে হতে পারে। যদি কঠিন কোশ্চেন আসে তাহলে জানবে এই টাইপের অঙ্কগুলো পড়বে। তাহলে যেগুলো বলে যাচ্ছি শুধুমাত্র কঠিন কোশ্চেন আসলে। 16 দাগের কোনটা বলেছি? 4 বলেছি। 16 দাগের 4 5 কঠিন কোশ্চেন আসলে তোমাদের একটু ট্রাভেলে ফেলতে পারে, চাপে ফেলতে পারে। তাছাড়া বাকিগুলো তো খুবই সহজ। আর এখানে 15 দাগের সি এর দাগের একটি একতল বিশিষ্ট ঘনবস্তুর নাম হচ্ছে গোলক, এটা তোমাদের ট্রাভেলে ফেলতে পারে। আর এখানে দেখো দুটি অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত হবে 2:3। এটা সত্য না মিথ্যে? এই কোশ্চেনটা একটু ট্রাভেলে ফেলতে পারে। ঠিক আছে, আর এখানে কয়েকটা অঙ্ক যেটা আমার পার্সোনালি মনে হয়েছে একটু তোমাদের সমস্যায় ফেলবে, যেমন 12 অঙ্কটা। এই অঙ্কটা তোমাদের একটু সমস্যায় ফেলতে পারে। ঠিক আছে, 12 অঙ্কটা। আর হচ্ছে 11 অঙ্কটা। 11 অঙ্কটা কি? একটি ধাতুর পাত থেকে তৈরি দুটো ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তাদের অনুপাত লিখি। দেখো এখানে ট্রাভেলে এই কারণেই ফেলবে বলছি, কারণ আমি বারবার একটা কথা বুঝিয়ে আসছি, বা যে কোনো প্রাইভেট টিউশনে পড়ো না কেন, কতটা পরিমাণ একটা গোলক তৈরি করতে ধাতু লেগেছে সেটা নির্ণয় করতে গেলে আয়তন নির্ণয় করতে হবে। কিন্তু এখানে যে ফাঁপা বলেছে, ফাঁপা মানে কি? শুধুমাত্র উপরের অংশটা নির্ণয় করতে হবে, আর উপরের অংশে কতটা জায়গায় জুড়ে রয়েছে তার মানে সেটা শুধু উপরের বাইরের বক্ষতলের ক্ষেত্রফলটা নির্ণয় করলেই হয়ে যাবে। কিন্তু তা ভুল যেটা তোমরা করবে সেটা আয়তন বের করতে চলে যাবে, ঘনফল বের করতে চলে যাবে,
ঘনফল বের করলে হবে না, এটা কি করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা একটু ভুল হওয়ার চান্স আছে, এটা তোমরা একটু ভালো করে করবে, 12টা ভালো করে করবে, আর 9 দাগেরটা ভালো অঙ্ক, এটাও তোমরা ভালো করে করবে। ওকে, 9, 10, 11, 12 খুব ভালো অঙ্ক। যদি কোনো কঠিন কোশ্চেন দেয় তো ডেফিনেটলি এগুলো থেকে ফেলবে কোশ্চেন, আর এগুলো থেকে যদি না পড়ে তাহলে তোমাদের মকাই মকা। কেন মকাই মকা? কারণ এর বাইরে যা কোশ্চেন আসবে সব সহজ আসবে, এর বাইরে যা কোশ্চেন আসবে সব সহজ আসবে। এবারে প্রশ্ন হচ্ছে, তোমরা কি টেক্সট বইয়েতে যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো সমস্ত কোশ্চেনগুলো প্র্যাকটিস কি নিজেরা করেছো বুঝে বুঝে? কারণ প্র্যাকটিস যদি, আরে কারণ প্র্যাকটিস যদি নিজেরা বুঝে বুঝে না করো তাহলে কার ক্ষতি হবে? আলটিমেট ক্ষতিটা কার হবে? সেটা তোমাদেরই হবে। সেই জন্য বলছি প্র্যাকটিসটা অতি অবশ্যই করো। এর বাইরে অ্যাডিশনাল আমি কিছু কথা বলবো। তোমাদের যদি নিজে মনে হয় যে স্যার টেক্সট বইতে যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো সাফিসিয়েন্ট নয়, এর থেকেও বেশি বেশি আমরা আরও অঙ্ক করতে চাই, তো তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর এটা রেকর্ড করা হচ্ছে এপ্রিল মাসে, আর তোমাদের বইতে এখানে দেখো এপ্রিল মাসে সম্পাদ্য রয়েছে, ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন, গোলক আছে, ভেদ আছে, অংশীদারি কারবার আছে, আর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য রয়েছে। তাহলে 1, 2, 3, 4, 5 আমি 5টা চ্যাপ্টার এপ্রিল মাসের মধ্যে শেষ করব, এটা আমার টার্গেট আছে। গোলকটা আমি করে দিলাম। তোমাদের যদি ডাউট থাকে তো তোমরা কি করবে, অতি অবশ্যই কমেন্টে জানাও, আমি অন্য বই ধরে আরও করাবো প্র্যাকটিস। ঠিক আছে, চলো এর পরের চ্যাপ্টার ভেদক করাবো। দেখা হচ্ছে পরের সেশনে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, সবাই ভালো থেকো।